বাস্তু সমস্যা, বিদ্যায় বাধা, বিবাহে বাধা, শত্রু দমন ইত্যাদি একগুচ্ছ সমস্যার সঠিক প্রতিবিধান দিতে এবং শুধুমাত্র আপনার ভাগ্য দিশারি হিসাবে জ্যোতিষ মহামহোপাধ্যায় এবং গোল্ড মেডেলিস্ট শ্রী অসীমানন্দ মহারাজ থাকবেন আপনাদেরই মাঝে। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের অনুষ্ঠানে আপনাদেরকে প্রথমে স্বাগত জানাই। আমরা প্রত্যেক দিন নিজেদের জীবনে চলার পথে কিছু কিছু এমন সমস্যার সম্মুখীন হই যেগুলো হয়তো আমরা নিজে থেকে তৈরি করতে চাই না, কিন্তু আমাদের জন্মের সময় থেকেই হয়তো আমাদের গ্রহের ফেরে এমন কিছু সমস্যা আমরা দেখতে পাই আমাদের জীবনে, যেগুলো আমাদের পুরো ভবিষ্যৎটাকে কিন্তু খুব বেশি ভাবে প্রভাবিত করে। আমরা চাই কিন্তু সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে, খুব চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে, সেটা জ্যোতিষ দ্বারা হোক, তন্ত্র দ্বারা হোক, বা যে কোনো প্রকারে আমরা প্রতিটা মানুষ চাই কিন্তু আমাদের এই সমস্যাগুলোকে একটুখানি পেরিয়ে আসতে। যাই হোক, আমি এই কথাগুলো কেন বলছি হয়তো আপনারা বুঝতে পেরেছেন, কারণ আমরা এই সমস্যাগুলোর যাতে একটা সমাধান সূত্র খুঁজে পেতে পারি, তার জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠান। আর খুঁজে পাবো কোথা থেকে সেটাও তো আমি বলবো অবশ্যই আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আজকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী এবং জ্যোতিষ মহামহোপাধ্যায় মহারাজ শ্রী অসীমানন্দজি। আমাদের অনুষ্ঠানে নমস্কার দর্শক বন্ধুদেরকে জানাই যে আপনারা তো আমাদের অতিথিকে চেনে নিয়ে এবং খুব ভালোভাবেই পরিচিত। আর তার সঙ্গে আরো একটা কথা, যে এখনো পর্যন্ত আমরা মহারাজের সঙ্গে যা যা অনুষ্ঠান করে এসেছি, মহারাজের কাছ থেকে যা যা কথা আমরা শুনেছি, তার কিন্তু অনেকটাই আমাদের দর্শকদের অনেক কাজে লেগেছে। হয়তো অনেক প্রক্রিয়া যেগুলো মহারাজজি ঘরোয়া প্রক্রিয়া বলে দিয়েছেন, সেগুলো আপনারা ব্যবহার করে অনেক উপকার পেয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আবারও আমরা আমাদের দর্শক বন্ধুদের জন্য আজকের যে অনুষ্ঠানটা করছি সেটাতে আমরা আলোচনা করব জ্যোতিষ এই যে বিষয়টা, বা জ্যোতিষ যে এই জিনিসটা আমাদের ভাগ্যকে কিভাবে উন্নত করতে পারে, বা আমাদের ভাগ্যের কোনো জায়গায় আমরা বাধা পেলে আমরা কেন কোনো জ্যোতিষের কাছে যাব। প্রশ্ন নিশ্চয়ই এই ধরনের আমাদের দর্শক বন্ধুদের কাছে আসতেই পারে, কারণ আমরা দেখি বিভিন্ন দিন বিভিন্ন জ্যোতিষের অনুষ্ঠান, কিন্তু হয়তো কোনো একটা জায়গায় গিয়ে আমরা একটা ধৈর্য হারিয়ে দিলে কি জ্যোতিষের অনুষ্ঠান দেখবো, কিন্তু কেন দেখবো, কেন আমরা তাদের কথাটা শুনবো, আমরা সেই জায়গাটায় নিশ্চয়ই আমরা যাবো। সুতরাং সেজন্যই এই অনুষ্ঠানটা আমরা সরাসরি চলে যাবো মহারাজের কাছে। একদম ঠিক তাই। এই যে জ্যোতিষ অনুষ্ঠান আপনারা কেন দেখবেন? আজকের এই ব্যস্ততার যুগে একটা টিভির সামনে বসে 1 ঘন্টা সময় আপনারা কেন নষ্ট করবেন? খুব বড় প্রশ্ন। এখান থেকে যদি আপনারা কিছু না পান, তাহলে কখনোই এই সময়টা ক্যামেরার সামনে, টিভির সামনে বসে নষ্ট করতে চাইবেন না। এই জায়গা থেকে বলি, জ্যোতিষটা সমাজে কিভাবে কাজে লাগে, কিভাবে উপকারে লাগে, তাহলে আমাদের জ্যোতিষের অ-কথাটা জানতে হবে। আমি জাস্ট জ্যোতিষের একটু অ-কথাটা বলে দিই। এই যে জ্যোতিষ, মহা আকাশ, মহাবিশ্ব, একটাকে সারা বিশ্বে যে জায়গাটা রয়েছে ব্রহ্মাণ্ড, সেখানে জ্যোতিষ মাত্র 12টা রাশি তৈরি করেছে, 27টা নক্ষত্র, আর 7টা গ্রহ আর 2টো ছায়া গ্রহ, টোটাল 9টা গ্রহ নিয়ে জ্যোতিষের কাজ করব। বিভিন্ন গ্রহ কোন সময় কোথায় অবস্থান করছে তার উপরে নির্ভর করছে এক একটা মানুষের জীবনের কি পরিবর্তনটা আসতে পারে। আপনারা হয়তো ভাববেন যে কোথায় গ্রহ বসে রয়েছে, আমি এখানে পৃথিবীতে বসে আমার কি পরিবর্তন হবে। খুব সত্যি কথা। কিছুদিন আগের কথা দেখে নিন, এখন শনি মহারাজ তুলা রাশিতে উচ্চ অবস্থায় রয়েছে। এটা নিয়ে সারা বিশ্ব জুড়ে চর্চা হয়ে গেল, ভারতীয় জ্যোতিষশাস্ত্র তো রয়েছে। তো শনি মহারাজ যখন তুলাতে ঢুকেছিল উচ্চ অবস্থানে, তখন কিন্তু সারা ভারতবর্ষ ব্যাপী একটা রিসার্চ করার জায়গাতে পৌঁছে গেছিল যে এই অবস্থাতে মানুষের জীবনে কি প্রভাব আসতে পারে। এটা নিয়ে বহু লেখালেখি হয়েছে। আপনারা জাস্ট একটু টিভি খবরের কাগজে যদি চোখ রাখেন, দেখবেন যে নিয়ে বহু লেখালেখি হয়েছে। তো আজকের ডেটেও শনি মহারাজ কিন্তু রয়েছে তুলা রাশিতে উচ্চ অবস্থায়। তো
এই যে শনি মহারাজ এখানে রয়েছে, এটা কি মানুষের জীবনে ভালো ফল দেবে কি খারাপ ফল দেবে? তো ম্যাক্সিমাম দেখা গেছে যে যাদের শুধুমাত্র শনি অশুভ জায়গায় বসে রয়েছে এই সময়টাতে তাদের খুব খারাপ ফল হচ্ছে। অনেকে বলে থাকেন যে 13 সালটা এমনিতেই খারাপ চলছে, কিন্তু 13 সালটা সংখ্যাতত্ত্ব হিসাবে কিভাবে খারাপ যাবে? অর্থাৎ এই যে 12 মাঝামাঝি সময় থেকে 14 নভেম্বরের 2 তারিখ পর্যন্ত শনি মহারাজ তোলাতে থাকছে, এটা কিন্তু মধ্য সময়টা হচ্ছে 13 সালটা। তাই মধ্য সময়টা 13 সালটা মানুষের জীবনে অনেকখানি খারাপ প্রভাব আছে যাদের শনি অশুভ জায়গায় রয়েছে। আবার যাদের শনি শুভ জায়গায় রয়েছে কিংবা উচ্চ স্থানে রয়েছে তাদের কিন্তু খুব ভালো ফল, খুব ভালো ফল। তারা কিন্তু সেটা চিন্তা ভাবনা করতে পারেনি যে আমাদের এতটা ডেভেলপমেন্ট হবে, আমরা এতটা উচ্চ জায়গায় পৌঁছে যাব। আচ্ছা মহারাজ, এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, সেটা ঠিক। সেটা হচ্ছে এটা যে শুধু শনি মহারাজজি শুধুমাত্র যে তুলা রাশিতে নয়, সমস্ত রাশির হ্যাঁ, সমস্ত রাশিতে ঘুরে বেড়ায়। এবং মানে এরকম কি কোথাও হয় যে কোন রাশির ওপর, যেমন তুলা রাশি, আমার মনে হয় তুলা রাশিটা খুবই মানে হালকা রাশি বলা হয় আমার মনে হয়। তো আরো যে রাশিগুলো রয়েছে সেক্ষেত্রে কি শনি মহারাজের কতটা এফেক্ট বেশি বা কমের কিছু ব্যাপার থাকে? হ্যাঁ, অবশ্যই। এবারে দেখুন, এক একটা মানুষের জন্মকালীন যে ছকটা রয়েছে সেখানে শনি মহারাজ কোথায় বসে রয়েছে, এটা বড় ভাইটাল জায়গা। তো এই মুহূর্তে বলে রাখি, যাদের কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, এই 3টে রাশি যাদের রয়েছে তারা শনি 7.5 আন্ডারে পড়ে যাচ্ছে। এই 3টে রাশিতে যারা রয়েছে তাদের শুভ ফল হবে না, অর্থাৎ তাদের অশুভ ফল পাবেন। অন্যান্য রাশিতে যেগুলো থাকবেন তাদের শুভ ফল থাকবে। এবার অন্যান্য রাশি আপনার হলে যে শুভ ফল পাবেন তেমনটা কিন্তু নয়। রাশি মানে কি, আপনার চন্দ্রটা যে ভাবে অবস্থান করছে সেটা হলো রাশি। এবার শনি কোথায় বসে রয়েছে দেখতে হবে, আমরা লগ্ন সাপেক্ষে শনি কত নাম্বার ধরে বসে রয়েছে, এটা সব থেকে ভাইটাল। আর শনির সঙ্গে কোন গ্রহ যুক্ত রয়েছে, এর সঙ্গে সঙ্গে কোন কোন দুষ্ট গ্রহের দৃষ্টি পড়ছে শনি মহারাজের উপর, এই জায়গা দুটো বড় ভাইটাল জায়গা। এই দুটো জায়গাকে যদি আমরা সঠিকভাবে বিশ্লেষণ করে দিই, একটা মানুষের জীবনে কতখানি তার শুভ ফল হবে কতখানি অশুভ ফল হবে এটা বলে দেওয়া যায় খুব নর্মালের ভিতরে। এবারে ধরে নেওয়া যাক যে শুধু শনি মহারাজ কেন, যে সমস্ত গ্রহগুলো রয়েছে, বৃহস্পতি, রবি, সমস্ত গ্রহগুলো কিন্তু এক একটা প্রভাব রয়েছে মানুষের জীবনে। আমরা বলি যে রাহুর দশা চলছে তো তোর কিছু হবে না, সত্যিই তাই। রাহুর দশা যখন চলে মানুষের, কিংবা বলে তোর ঘরে রাহু ঢুকুক, তো এই যে রাহু মানে একটা খারাপ, এটা মানুষের সমাজের যে কোনো ব্যক্তি মানে প্রচলিত লোক সংস্কৃতি থেকে হ্যাঁ এটা চলে এসেছে। তো এই যে রাহুর জায়গাটা, রাহু কতখানি ক্ষতি করবে আপনার জীবনে, রাহু সবসময় ক্ষতি করে না। যেমন আমি বললাম যে শনি সবসময় ক্ষতি করে না, রাহু সবসময় ক্ষতি করে না। রাহু অনেক সময় ঘটক অনুঘটকের কাজ করে থাকে। আবার রাহু ফাটকা লাভ দেয়, আপনার যে ফাটকা ইনকাম হবে সেটা কিন্তু রাহু ডিসাইড করবে, যদি রাহুর পজিশনটা ভালো থাকে। অতএব আমরা একটা রাশি চক্রের যে সমস্ত ঘরগুলো রয়েছে সেই ঘরে যদি শুভ অবস্থানে যে সমস্ত গ্রহগুলো বসে রয়েছে তারা শুভ ফল দেবে, যে সমস্ত গ্রহগুলো অশুভ জায়গায় বসে রয়েছে তারা অশুভ ফল দেবে। তাহলে আমাদের জানতে হবে যে কোন গ্রহটা কোথায় বসে রয়েছে, লগ্ন সাপেক্ষে কত নম্বর ঘরে বসে রয়েছে, সেই অনুযায়ী একটা মানুষের জীবনে কতটা ভালো ফল হবে কতটা খারাপ ফল হবে। এর সঙ্গে সঙ্গে এই যে বললাম যে প্রত্যেকটা গ্রহ এক রাশি থেকে আরেক রাশিতে সঞ্চার করছে। এই যে দোষা পিরিয়ড, অন্তর্দশা পিরিয়ড, আপনার দোষা পিরিয়ডে সেই গ্রহটা যদি শুভ ফল দেয় আপনার উত্তরোত্তর ধন সম্পত্তি বলুন সমস্ত জায়গা বলুন আপনার বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনার উৎকর্ষের মানটা উচ্চ লেভেলে পৌঁছাবে। যদি দোষা পিরিয়ডে আপনার গ্রহ সাথ না দেয়, অর্থাৎ আপনার এমন একটা গ্রহের দোষা চলছে যে দোষাটা আপনার ছকে অশুভ জায়গায় বসে রয়েছে, তাহলে আমরা যে লেভেলে আছেন তার থেকে অনেক নিচে লেভেলে নেমে যাবে। এই জায়গাগুলো যদি আমরা আগে থেকে বিশ্লেষণ করে নিতে পারি আর এই জায়গাগুলোকে যদি আগে থেকে প্রতিকার করে দেওয়া যায়, তাহলে একটা মানুষের জীবনে কখনোই সেইভাবে ধস নামতে পারে না। অর্থাৎ ধরুন কেউ ব্যবসার চরম শিখরে, ব্যবসার উন্নতি করতে করতে চরম শিখরে উঠে যাচ্ছে, হঠাৎ করে দেখা গেল ব্যবসার চরম লস, একদম মাটিতে পড়ে গেল। এই যে পড়ে যাওয়ার জায়গাটা, এই জায়গাগুলোকে আটকানো যায়। কিংবা কারো হয়তো দীর্ঘদিন ধরে চাকরি করছে, কোনো প্রমোশন পাচ্ছে না, এক্ষেত্রে দেখা যায় যে রবিকে কোনোভাবে কানেক্টেড করে দেওয়া যায় যদি, কিংবা রবির দশান্তর যেসব প্রয়োজন
তার প্রমোশনের জায়গাটা কানেকশন হয়, তখন প্রমোশনের জায়গাটা হয়ে যায়। তো এই রবি কিভাবে কাজ দেয়, শনি কিভাবে কাজ দেয়, বৃহস্পতি কিভাবে কাজ দেয়, রাহু কিভাবে কাজ দেয়, কেতু কিভাবে কাজ দেয়, বুধ কিভাবে কাজ দেয়, সমস্ত গ্রহ কিছু না কিছু তার ফল দিয়ে যায়। এই ফলটা কিভাবে দেবে, কখন দেবে, এই সমস্ত কিন্তু একজন ভালো জ্যোতিষী বিচার বিশ্লেষণ করে বলে দেবে যে আপনার ছকে কোথায় এই গ্রহগুলোর অবস্থান রয়েছে, আজকের ডেটে অর্থাৎ গোচরে কোথায় অবস্থান রয়েছে, আর কোন দশা অন্তর্দশা গ্রেড চলছে, সেই অনুযায়ী কিন্তু বিচার বিশ্লেষণ করে বলে দেওয়া যায় যে আপনার লাইফে কোন সময়টা ভালো যাবে, কোন সময়টা খারাপ যাবে। এই যে অনেক সময় দেখা যায় যে ছেলেমেয়েরা পড়ছে, খুব ভালো বুদ্ধি, পড়তে পড়তে হঠাৎ করে এক বছর দেখা গেল যে তার রেজাল্টটা একদমই নিচে নেমে যাচ্ছে, পড়াশোনা অমনোযোগী হয়ে যাচ্ছে। কি এমন ঘটলো? সেই তো একই জায়গাতে আছেন, একই জায়গায় একইভাবে পড়াশোনা করছে, হঠাৎ করে এই যে পড়াশোনার লেভেলটা কমে যাওয়া। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যদি সেই ছকটাকে খুব ভালো করে বিশ্লেষণ করা যায়, তো এক্ষেত্রে দেখা যায় যে সেই ছকের মধ্যে এই সময় যে দশা অন্তর্দশা পিরিয়ড চলছে সেটা অশুভ জায়গায় অবস্থান করছে। প্লাস হচ্ছে বুধ চন্দ্র, এই দুটো গ্রহ কিন্তু ভাইটাল গ্রহ, তার কনসেন্ট্রেশনটাকে কোনোভাবে না কোনোভাবে তার মাথা থেকে আউট করে দিচ্ছে। কনসেন্ট্রেশনের লেভেলটা, একাগ্রতার লেভেলটা কমে গেলে তার কিন্তু পড়াশোনার জায়গাটা, ধৈর্যটা কমে যাবে, ধৈর্যটা কমে গেলে তার পড়াশোনার জায়গাটা খারাপ হবে। খুব কমন জায়গায় গেল। এছাড়াও রয়েছে বিভিন্ন জায়গা রয়েছে। এই যে গ্রহ নক্ষত্র কিভাবে কাজ করে, এটা খুব বড় জায়গা। বহু জ্যোতিষী আছে যারা আপনার ছক থেকে বলে দেবেন আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ একদম পারফেক্ট মিলিয়ে দেবেন, কিন্তু আপনার যে জায়গাটা ল্যাক রয়েছে সেই জায়গাটাকে কি করে উন্নত করতে হবে, এই জায়গাটা হচ্ছে বড় জায়গা। আপনার রবির পাওয়ার কম, আপনার আত্মবিশ্বাস কম, আপনার প্রাণ চঞ্চলতা কম, আমরা কর্ম উদ্ভাবনতা কম, তাহলে আপনি উন্নতি করবেন কি করে? তাহলে আপনাকে রবিকে পাওয়ারফুল করতে হবে। রবিকে কি করে পাওয়ারফুল করবেন? শুধুমাত্র একটা চুনি করে নিলে রবি পাওয়ারফুল হয়ে যাবে? সেই চুনিটা সঠিক মান, সঠিক ওজনের, সঠিক গুণ মানের হতে হবে, তাহলেই আপনার কিন্তু রবিটাকে উন্নত করা যায়। আর যদি রবিটাকে একবার উন্নত করতে পেরেছেন, আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার আত্মবিশ্বাস, আপনার কর্মচাঞ্চলতা সমস্ত কিছু বেড়ে যাবে। আপনি যে কাজটা করছেন সেই কাজটা আরো মনোযোগ দিয়ে করবেন, সেই কাজে সাফল্য আরো বেশি পাবেন। সেরকম প্রত্যেকটা গ্রহ কাজ দেয়। বুধ গ্রহ যদি ধরে নেওয়া যায়, বুধ বিদ্যা বুদ্ধির কারক গ্রহ হিসাবে ধরা হয়। তাহলে বুধ আপনাকে কি দেবে? একটা ছেলে কনসেন্ট্রেশন লেভেলটা বাড়াবে, একাগ্রতার শক্তিটা বাড়াবে, স্মৃতি শক্তি, স্মরণ শক্তি, মেধা শক্তি, বাক শক্তি, এই সমস্ত কিছু বোধের জায়গা। যদি বুধকে উন্নত করা যায় তাহলে আমরা পড়াশোনার জায়গাটা ভালো হবে। এগুলো খুব যদি আমি জাস্ট বললাম, এরপর বিচার বিশ্লেষণ আছে, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিচার বিশ্লেষণ রয়েছে, কোন গ্রহ কত ডিগ্রিতে অবস্থান করছে, এই সমস্ত জায়গার উপর নির্ভর করছে যে কোন জায়গাটা। যেমন আপনি বলেন শুক্র বা রবি পড়াশোনার জন্য, বুধ, বিভিন্ন গ্রহগুলো এফেক্ট করে, এক একটা জায়গাতে কাজ করে বিভিন্ন গ্রহগুলো। এতক্ষণ আপনারা শুনলেন যে গ্রহ দোষে কিভাবে আমাদের জীবনে প্রভাব পড়তে পারে। যাই হোক, এই কথা তো আরো আমরা শুনবো, আরো বিভিন্ন পরামর্শ আমরা মহারাজের কাছ থেকে অবশ্যই পাবো আজকে। তার আগে আমি একবার জানিয়ে রাখি, যদি আপনারা চান সরাসরি মহারাজের সঙ্গে যোগাযোগ করতে, হয়তো আমাদের এই অনুষ্ঠান দেখতে দেখতে অনেক প্রশ্ন আপনাদের মনে এই মুহূর্তে চলে এসেছে, তো সেই প্রশ্নগুলো যদি আপনারা উত্তর খুঁজে পেতে চান, অবশ্যই মহারাজের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কোথায় কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। সোমবার মহারাজজি থাকতেন বাঁকুড়া শুভম লজ, গোবিন্দনগর বাস স্ট্যান্ড। মঙ্গলবার দুর্গাপুর বাস স্ট্যান্ড, বুধবার বেনাচিতি ভাগ্যোদয় জ্যোতিষ কার্যালয়, বৃহস্পতিবার উখরা স্কুল রোড, শুক্রবার এমটিপিএস দুর্গাপুর মোড় বাঁকুড়া, রবিবার বেনাচিতি ভাগ্যোদয় জ্যোতিষ কার্যালয়। এবং প্রত্যেক মাসের প্রথম শনিবার মহারাজজি থাকেন আসানসোলে, দ্বিতীয় শনিবার বর্ধমান, তৃতীয় শনিবার পুরুলিয়া এবং চতুর্থ শনিবার সিউড়িতে। কিন্তু আসার আগে অবশ্যই বুকিং করিয়ে নেবেন, কারণ একসাথে অনেকজন ভিড় করে ফেললে কিন্তু হয়তো মহারাজজি ঠিক মতো আপনাদেরকে দেখতেও পারবেন না এবং আপনাদের সমস্যা সেই সমস্যার জায়গাতে রয়ে যাবে। যাই হোক, বুকিং নাম্বার আমি বলে দিচ্ছি 9474454837। আরো একটা নাম্বার হচ্ছে 8436401042। এই দুটো নাম্বারে আপনারা ফোন করে বুকিং করিয়ে নেবেন এবং তারপরে মহারাজের চেম্বারে আসুন। কোথায় কোথায় চেম্বার সেটা তো আমি বললামই, আরো অনুষ্ঠান চলতে থাকবে, আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকুন। এই যে ধরুন বিবাহ, একটা ছেলে বা একটা মেয়ে পরবর্তী লাইফটা কেমন যাবে,
বিবাহ দিনটা কখন স্থির হবে টোটালটাই কিন্তু এই জ্যোতিষের সাহায্য নিয়ে হয়। এবারে ধরুন বিবাহ একটা ছেলের চারিত্রিক বৈশিষ্ট্যটা কেমন, মেয়ের চারিত্রিক বৈশিষ্ট্যটা কেমন, পরবর্তী ক্ষেত্রে তার সমস্ত জায়গা ঠিকঠাক থাকবে কি থাকবে না, এগুলো আপনাকে কে বলে দেবে? অর্থাৎ সেই জাতক বা জাতিকার ছক, অর্থাৎ লগ্নে যেখান থেকে চারিত্রিক জায়গা বিচার করা হয়, প্লাস হচ্ছে 7 হাউস যেটা বিবাহের জায়গা, প্লাস হচ্ছে 12 হাউস যেটা বেড কমফোর্টের জায়গা। এই জায়গাগুলোকে আমাদের দেখতে হবে সঠিক অবস্থানে রয়েছে কিনা। কারুর যদি সঠিক অবস্থানে না থাকে সেই বিবাহটা টিকবে না, অর্থাৎ বিবাহ পরবর্তী লাইফে অশান্তি থাকবে। এটা কিন্তু আগে থেকে বিচার বিশ্লেষণ করে বলে দেওয়া যায়। এই জায়গাগুলোতে জ্যোতিষের প্রয়োজন। আরো রয়েছে বাস্তুশাস্ত্র। আপনি যে ঘরটায় বসবাস করছেন সেই ঘরটা বাস্তুসম্মত কিনা। তো এই বাস্তু দেখতে গেলে কিন্তু খানিকটা জ্যোতিষকে সাথে নিয়ে আসতেই হয়। অর্থাৎ আপনার যে ঘরটায় বসবাস করছেন সেটা পজিটিভ এনার্জি ফিল করছে কি নেগেটিভ এনার্জি ফিল করছে, এটা খুব বড় জায়গা। আপনার বাড়ির কোনো না কোনো লোক অসুস্থ থেকে যাচ্ছে, বাড়ির মধ্যে ঝুট ঝামেলা অশান্তি লেগেই রয়েছে, ছাড়ছে না। কেন ছাড়ছে না? বাস্তুটা ঠিকভাবে সঠিকভাবে বিচার করতে হবে। যদি বাস্তু সমস্যাটাকে সঠিকভাবে বিচার করতে হয় তাহলে জ্যোতিষের সাহায্য নিতে হবে। এখানে জ্যোতিষ সমাজেরই কাজ করছে। একটা মানুষের মধ্যে যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে সেই মানুষটা কখনোই উপরে উঠতে পারে না। আমরা জ্যোতিষ শাস্ত্রীরা কিভাবে একটা মানুষের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলব, এটা খুব বড় জায়গা। একটা মানুষের মধ্যে যদি শুধুমাত্র আত্মবিশ্বাসটাকে জাগিয়ে তুলে দেওয়া যায় সেই মানুষটা সাফল্যের স্বর্ণশিখর ছুঁয়ে ফেলবে। আত্মবিশ্বাস জ্বালাবে যে গ্রহটা, সেই গ্রহটাকে পাওয়ারফুল করে দিতে হবে। এবার আমরা একটু বলে নিই যে জায়গাটা না বললেই নয়, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে কটা চক্র রয়েছে, মূলাধার চক্র থেকে সহস্রার চক্র পর্যন্ত, এই চক্রগুলো প্রত্যেকটা চক্র এক এক ধরনের হরমোন ফলন করে। এই চক্রগুলো যে যত বেশি জাগ্রত করতে পারবে সেই মানুষটা আত্মবল, মনোবল, কর্মচঞ্চলতা, উদ্যম, শারীরিক সক্ষমতা সমস্ত কিছু বেশি হবে। এক একটা চক্র এক একটা জায়গাকে বৃদ্ধি করে। আপনারা যদি প্রাচীন মুনি ঋষিদের দেখে থাকেন তাহলে দেখবেন যে তারা কিন্তু যোগ সাধনার মাধ্যমে, যোগের মাধ্যমে এই সমস্ত চক্রগুলোকে জাগ্রত করতে পারত। শুনলাম বিভিন্ন গ্রহ দোষের কথা। এরপরে আমরা যে আলোচনাটা নিয়ে শুরু করেছিলাম অনুষ্ঠানটা, আমরা একটুখানি সেই জায়গায় যাব আরো একবার। সেটা হচ্ছে এই যে জ্যোতিষ নিয়ে যেটা আমরা আলোচনা করছি এতক্ষণ ধরে, সেটা হচ্ছে এই জ্যোতিষ জিনিসটা মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে। আমরা এই প্রশ্নটাই নিয়ে যাব মহারাজের কাছে। মহারাজজি, আমাদের বাস্তব জীবনে বাঁচতে গেলে সত্যি কিছু সমস্যা থেকে থাকে, আর সেই সমস্যা থেকে আমাদের নিজেদেরকে বের হতে হবে। যদি আপনার আত্মবিশ্বাস মনোবল কম থাকে, এটা দেখা গেছে ম্যাক্সিমাম মানুষের কম আছে, যাদের আছে তারা সাফল্য এমনিতেই চলে আসে তাদের হাতে। আমি একটা কথা বারবার বলে থাকি, যদি রবির পজিশন কারো ভালো থাকে, অর্থাৎ সূর্যের পজিশন যদি কারো ভালো থাকে, সেই মানুষটা 60% সফল অলরেডি হয়ে আছে। বাকি 40% তার অনুশীলন, তার চারিত্রিক জায়গা 100% নিয়ে যাবে। সূর্য যাদের খারাপ আছে তারা কি করবেন? দুটো কাজ করতে পারে। এক তো সূর্য প্রণাম, যে সূর্য প্রণাম করে ভারতবর্ষের কোটি কোটি মানুষ উপকার পেয়েছে। এটা আমার কথা না, এটা পুরনো মুনি ঋষিদের কথা। প্রত্যেকটা মুনি ঋষি খুব ভোরবেলা ঘুম থেকে উঠে সূর্য ওঠার সাথে সাথে সূর্য প্রণাম করে। দুটো মন্ত্র রয়েছে, ওম হ্রিং সূর্যায় নমঃ, ওম জবাকুসুম সংকাসং কশ্যপেয়ম মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতি দিবাকরম। অর্থাৎ সূর্য ওঠার সাথে সাথে আপনি সূর্য প্রণাম করছেন, মন্ত্র বলছেন, সূর্যের যে সমস্ত তেজ
শরীর আমার শোষিত করছে। সূর্যের থেকে আমি পাওয়ারটা নিচ্ছি, সারাদিন আমি চন্মনে স্বভাবে থাকবো, সারাদিন আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করবো, এই মনোভাবটা আমি জাগ্রত করব। এই মনোভাব নিয়ে যারা সূর্য প্রণাম করতে পারবেন তাদের সারাটা দিন কর্মচঞ্চল, প্রাণচঞ্চলতা বৃদ্ধি থাকবে। তাদের কাছে একটা মানুষের মধ্যে যদি হতাশা না থাকে, আত্মবিশ্বাস, মনোবল, কর্মচঞ্চলতা, প্রাণচঞ্চলতা যদি থেকে থাকে, তাহলে সেই মানুষটা তো সফল হবে। তাই বলি, পারলে প্রত্যেক দিন সকালবেলা উঠে সূর্য প্রণাম করুন। আরেকটা জায়গা রয়েছে, আপনি রাত্রে শুতে যাওয়ার আগে আপনার মাথার কাছে তামার ঘটিতে কিংবা তামার কোনো পাত্রে জল রাখুন। সকালবেলা ঘুম থেকে উঠে সেই জলটা হয় তুলসী মঞ্চে কিংবা কোনো বেল গাছের গোড়ায় ঢেলে দিন। এতে আপনি উপকার পাবেন, আপনার মনোবল বৃদ্ধি হবে, আপনার ঘর সমৃদ্ধিতে ভরে উঠবে। এছাড়া রয়েছে বাস্তু। বাস্তুর কিছু জায়গা, আমরা সারাদিন কাজকর্ম করতে বেরোই, সারাদিন কাজের শেষে ঘরে ফিরে আসি। ঘরটা যদি আমার ভালো থাকে, ঘরটা যদি আমাকে পজিটিভ এনার্জি দেয়, তাহলে পরের দিন আমি আবার ভালোভাবে কাজে যেতে পারবো। আর ঘর যদি আমার নেগেটিভ এনার্জি থাকে, তাহলে কখনোই আমরা পরের দিন ভালো করে কাজে যেতে পারবো না। লেখাটি ভাব থাকবে, মনে অসন্তোষ থাকবে। এই পজিটিভ এনার্জি আনার জন্য অবশ্যই বাস্তুকে ভালোভাবে বিশ্লেষণ করুন। আমি দুটো জায়গা বলে রাখি, খুব ছোট ছোট চেঞ্জ। একটা হচ্ছে ঘরের যেটা মেন দরজা, তার সামনে একটা ক্রিস্টাল বল ঝুলিয়ে রাখুন, যেটা নেগেটিভ এনার্জিকে প্রতিহত করবে, শুধুমাত্র পজিটিভ এনার্জিকে ঘরের মধ্যে ছড়িয়ে দেবে। একটা ত্রিশূল কবচ রাখুন ঘরের মধ্যে, যে ত্রিশূল কবচটা সবসময় পজিটিভ এনার্জি ছড়ায়। এছাড়া আপনি যে বিছানাটায় রাত্রে ঘুমাতে যাবেন, সেই বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোন দিকে মাথা করে শোবেন, এটা বড় জায়গা। বেডরুমে কখনোই কোনো আয়না রাখবেন না, ড্রেসিং টেবিল কখনোই রাখবেন না, নেগেটিভ এনার্জি। আর ঘরে যে ঠাকুর ঘরের স্থানটা, সেটা সঠিক দিশায় আছে কিনা জেনে নিন। রান্নাঘর কোথায় রয়েছে, এটা অতি অবশ্যই জানতে হবে। কারণ আপনি যে রান্নাটা করে খাচ্ছেন, সারাদিনের যে আহারটা করছেন, সেই আহারটা স্বাস্থ্যসম্মত কিনা সেটা জানতে হবে। জাস্ট এই কয়েকটা জায়গা যদি আপনারা পজিটিভ এনার্জিতে নিয়ে আসতে পারেন, তাহলে আপনাদের মন, প্রাণ, সমস্ত কিছু আনন্দের করে উঠবে। এটা সব থেকে বড় জায়গা। এছাড়া রয়েছে যে সমস্ত জায়গাগুলো, আপনারা যদি চান আপনাদের বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি হোক, তাহলে আমরা সবাই জানি লক্ষ্মী যন্ত্র ঘরে স্থাপন করে। আমি তার সঙ্গে আরেকটা যন্ত্র অ্যাড করতে বলছি, কুবের যন্ত্র। কুবের যন্ত্র ঘরে রাখুন লক্ষ্মী যন্ত্রের সাথে সাথে। লক্ষ্মীর সাথে সাথে কুবেরকে পূজিত করুন, তাহলে আপনাদের ঘর ধন সম্পত্তিতে ভরে উঠবে। পারলে একটা 5 মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। বাজারে কিনতে পাওয়া যায় খুব কম। একটা মাস তো শ্রাবণ মাস জুড়ে আমি সমস্ত মানুষজনকে রুদ্রাক্ষ ফ্রি দিয়েছি 5 মুখী। আমার চেম্বারে যারা গেছেন তাদের। আমাদের ভারতীয় জ্যোতিষশাস্ত্র বলছে, পুরনো মুনি ঋষি থেকে আরম্ভ করে সকলেই কিন্তু যত রুদ্রাক্ষ ধারণ করে থাকে, সমস্ত কিন্তু 5 মুখী। 5 মুখী রুদ্রাক্ষ আপনার মনটাকে শান্ত রাখবে, একান্ত চিত্ত রাখবে। আপনার ভিতরে প্রাণ শক্তিটা জমা হয়ে থাকবে, কর্মক্ষেত্রে সেটা বেরিয়ে আসবে। অর্থাৎ আপনার নিজস্ব উন্নতি, সমাজের উন্নতি, সমস্ত জায়গায় উন্নতি। জাস্ট এই কয়েকটা জায়গাকে যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে আপনি নিজের সাথে সাথে সমাজের উন্নতি করবেন, সমাজের সাথে সাথে দেশের উন্নতি করবেন। এই যে ভাবনার উৎকর্ষতা, মানসিক উৎকর্ষতা খুব বড় জায়গা। একটা মানুষের যদি মানসিক উৎকর্ষতা থেকে থাকে, তার কাছে গাড়ি বাড়ি কিছু নেই।
আমরা চাই প্রত্যেকটা মানুষের মন মানসিক উৎকর্ষতায় ধরে উঠুক। এই জায়গাটাতেই আমাদের কাজ করে, এটাই আমাদের মেন উদ্দেশ্য, প্রধান লক্ষ্য, প্রধান উদ্দেশ্য প্রত্যেকটা মানুষের মনকে সুন্দর উৎকর্ষময় করে তোলা। প্রতিটা সমাজের প্রতিটা মানুষ সুন্দরভাবে, সুস্থভাবে, আনন্দে নিজে বাঁচুক, অপরকে বাঁচতে সাহায্য করে। শুধুমাত্র এই লাস্ট কথাটা, শেষের কথাটা অনেক অনেক বড় মানে রাখে। এটুকু যদি আমরা মেনে চলতে পারি, সমাজের মধ্যে শান্তির পরিবেশ ফিরে আসবে, সমস্ত সমাজ একটা সুন্দর শান্ত পরিবেশের মধ্যে বসবাস করে। এটাই তো আমরা চাই, এটাই আমরা চেয়েছি। প্রাচীন ভারতের মুনি ঋষিরা তাই চেয়েছে, সমস্ত মানুষের এটাই কাম। এরপরে যে প্রশ্নটা আমি মহারাজজির কাছে রাখবো, আমরা শুনলাম এতক্ষণ যে বিভিন্ন গ্রহের সঙ্গে শনি মহারাজের যে কানেকশনটা, সেটা যদি অশুভ জায়গায় থাকে তাহলে কি প্রভাব ফেলে। তাছাড়া আমরা বিভিন্ন অনুষ্ঠান মহারাজে দেখেছি যে শনির 7.5 চলছে, অনেককে বলা হয় যে আপনার শনির 7.5 চলছে। এই শনির 7.5টা কি? একদম ঠিক, যেটা বলা হয় বিভিন্ন জ্যোতিষী বলে আপনার 7.5 চলছে, আপনার কিছু করার। তো শনি 7.5 মানে কি, আপনার যেটা রাশি, অর্থাৎ চন্দ্র যে ঘরে আপনার বসে রয়েছে সেটা রাশি। তো চন্দ্র যদি আপনার রাশি হয় আর শনি মহারাজা যদি সেই রাশিতে কিংবা তার আগের ঘরে কিংবা তার পরের ঘরে যদি অবস্থান করে, তাহলে শনি 7.5 মধ্যে পড়বে। এক একটা ঘরে শনি 2.5 বছর করে অবস্থান করে, অর্থাৎ আপনার যেটা রাশি তার আগের ঘর 2.5 বছর, তারপরের ঘর 2.5 বছর, আর রাশির ঘরে 2.5 বছর, টোটাল 7.5 বছর। এই 7.5 বছরকে নিয়ে 7.5 বলা হয়। কিন্তু এই 7.5 বছর কিন্তু আপনার খারাপ যাবে না। শনি 7.5 মানে 7.5 বছর খারাপ না। এটা জানতে হবে যে ঠিক কোন সময়টা খারাপ ফল দেয়। এই মুহূর্তে যে রাশিগুলোতে 7.5 চলছে, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, অর্থাৎ শনি তুলাতে অবস্থান করছে, তার আগের রাশিটা, তার পরের রাশিটা কন্যা রাশি, বৃশ্চিক রাশি, আর মিডিলের রাশি হচ্ছে তুলা। এই 3টে রাশি মিলে শনি 7.5 প্রভাবে এই মুহূর্তে রয়েছে। তো যারা কন্যা রাশি রয়েছে তাদের এখন মিডিল সময়, আর যাদের তুলা রাশি রয়েছে তাদের প্রথম সময়, আর যাদের বৃশ্চিক রাশি রয়েছে তাদের শেষের দিকের সময়, মানে ফার্স্ট হাফটা পেরিয়ে গেছে, এখন আছে, সময় আছে। কিন্তু এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো রয়েছে বৃশ্চিক রাশির শেষের দিকে না। বৃশ্চিক রাশি মানে তুলা রাশির 2.5 বছর তো চলছে, বৃশ্চিক রাশি এবারে বৃশ্চিক আসবে, তারপরে বৃশ্চিকের পরের রাশিতে যাবে, সেই রাশিটা হচ্ছে ধনু রাশিতে যাবে। তো এই যে যাচ্ছে এই সময়গুলো 7.5 বছর খারাপ চলবে না, চলবে আপনার মাঝের সময়টা খারাপ চলবে। মাঝের 2.5 বছর কিন্তু আপনাকে অতটা শুভ ফল দেবে না। তো এই যে 7.5 মানুষের একটা ভীতি রয়েছে, এই 7.5 কিন্তু খুব সূক্ষ্ম বিশ্লেষণ করলে দেখা যায় যে শনির অবস্থান কোথায় রয়েছে, আপনার ছকে কোথায় রয়েছে, সেই ছকে শনি শুভ অবস্থানে বসে রয়েছে কি অশুভ অবস্থানে বসে রয়েছে। যদি অশুভ অবস্থানে বসে থাকে তাহলে 7.5 ফলটা মারাত্মক হবে। যদি শুভ অবস্থানে বসে থাকে তাহলে 7.5 জায়গাতে এতখানি খারাপ ফল হবে না। আবার যাদের তুলা রাশিতে শনি বসে রয়েছে তাদের কিন্তু ভালো ফল, অতি অবশ্যই তাদের কিন্তু ভালো ফল হবে। এটা হচ্ছে শনি 7.5 মেইন জায়গা। তো অনেক মানুষের একটা ভীতি রয়েছে 7.5 নিয়ে, আশা করছি এই ভীতিটা দূর হবে। এবং শনি 7.5টা তো রয়েছে, এটা তো আমরা শুনছি। তার সঙ্গে আরো একটা মহারাজজি থাকে যেটা কাল সর্প দোষ বলে। কাল সর্প দোষ এগুলো রয়েছে, কাল সর্প দোষ, মাঙ্গলিক যোগ, আর বিভিন্ন যোগ রয়েছে, কেমোগ্রিন যোগ, বিষ যোগ। তার মধ্যে যে দুটো যোগ ভাইটাল, অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের যে দুটো যোগকে নিয়ে সারা পৃথিবী কালচার করে, ভারতীয় জ্যোতিষশাস্ত্রে যে দুটো যোগকে নিয়ে মানুষের মনের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে, একটা হচ্ছে কালসর্প যোগ, একটা হচ্ছে মাঙ্গলিক যোগ। কালসর্প যোগ কি? কালসর্প যোগ হচ্ছে রাহু আর কেতু, এই দুটো গ্রহের একদিকে যদি সমস্ত গ্রহ অবস্থান করে, উল্টো দিকে যদি কোনো গ্রহ অবস্থান না করে, তাহলে কালসর্প যোগ হয়। এই কালসর্প যোগ মারাত্মক ক্ষতিকারক। কালসর্প যোগ অর্থাৎ রাহু আর কেতুর মধ্যে গ্রহগুলোকে আচ্ছন্ন করে রাখে, কোনো গ্রহকে সেইভাবে কাজ করতে দেয় না। কালসর্প যোগ যাদের থাকে তাদের
সারা জীবনের উন্নতি জায়গাটাতে বাধা থাকে, প্লাস হচ্ছে বিবাহের জায়গায় বাধা থাকে, সাংসারিক নিত্য কলহ থাকে, এমনকি বিবাহিত লাইকে ডিভোর্স পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভাগ্য বিড়ম্বনা যাকে বলা হয়, অর্থাৎ ভাগ্য প্রতি পদে পদে আপনাকে বাধা দেবে। মাঙ্গলিক যোগ, মাঙ্গলিক যোগ হচ্ছে এমন একটা যোগ যে যোগটা নিয়ে সারা জ্যোতিষ সমাজ দ্বিধা বিভক্ত হয়ে রয়েছে। কিরকম, আমরা তো প্রচুর সেমিনার অ্যাটেন্ড করছি, প্রচুর সেমিনারে প্রাচীনপন্থী জ্যোতিষ আর আধুনিক জ্যোতিষ দ্বন্দ্ব লেগে যায় মাঙ্গলিক যোগ নিয়ে। কেন? টোটাল 12টা রাশি, তার মধ্যে 6টা রাশিতে মঙ্গল গ্রহ অবস্থান করলে মাঙ্গলিক যোগ হয়। যদি তাই হয়ে থাকে বন্ধু, তাহলে পৃথিবীর অর্ধেক লোক মাঙ্গলিক হয়। আর যদি মাঙ্গলিকের যে প্রভাবগুলো আমরা বলে থাকি, সেই প্রভাবটা যদি হয়, তাহলে সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে প্রভাবটা পড়ে যায়। এই নিয়ে প্রচুর তর্ক বিতর্ক। তবুও বলে রাখি, প্রাচীন জ্যোতিষশাস্ত্র বলছে লগ্নে অর্থাৎ প্রথম ভাবে যদি মঙ্গল থাকে মাঙ্গলিক যোগ, 3rd হাউসে, 4th হাউসে, 7th হাউসে, 8th হাউসে, 12th হাউসে, এই 6টা ঘরে যদি মঙ্গল থাকে মাঙ্গলিক যোগ হয়। কিন্তু আমরা বলে থাকি যদি লগ্নের মঙ্গলটা যদি ভাইটাল মঙ্গল হয়, ওই মঙ্গলটা কতখানি ভারী মঙ্গল, অর্থাৎ মেষ রাশিতে, বৃশ্চিক রাশিতে অবস্থান করছে কিনা, মঙ্গলের যে সমস্ত ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোতে অবস্থান করছে কিনা, 7th হাউসটা ভাইটাল আর 12th হাউসটা, এই 3টে ঘর আমরা মাঙ্গলিক হিসাবে খুব গুরুত্বপূর্ণ হিসাবে বিচার করি। এর সঙ্গে সঙ্গে যদি এই ঘরগুলোতে কোনো একটা জায়গায় শনি অবস্থান করে যায়, তাহলে কিন্তু মাঙ্গলিক যোগটা কেটে যাবে, অর্থাৎ শুভ গ্রহ অবস্থানের দরুন মাঙ্গলিক যোগ খণ্ডন হয়েছে, এটা বলে থাকে অনেকে। আচ্ছা মহারাজ, আমি একটা প্রশ্ন এখানে আমার মনে আসছে অনেকক্ষণ ধরে, যাই হোক আপনি এটা নিয়ে আলোচনা করছিলেন তাই। সেটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখি যারা বিভিন্ন দর্শক বন্ধুদের যে সমস্যার কথাগুলো আপনি এখান থেকে আমরা অনুষ্ঠান থেকে বলে থাকি, সেটা শুধুমাত্র জন্ম সময় আর জন্ম তারিখটা নিয়ে কিন্তু, এবং সেখানে এমন কিছু দর্শক বন্ধুরা থেকে থাকেন যারা কিন্তু হয়তো সময়টা ঠিকভাবে জানে না, সেখানে একটা 8 ঘন্টা কি 1 ঘন্টার একটা ফারাক থেকে যায়, সেই অনুযায়ী ওনারা বলেন এই সময় হয়েছে। কিন্তু দর্শক বন্ধুদের এটা বোঝা দরকার, আমার মনে হয় আপনার মুখ থেকে শোনাটা বেশি ভালো, তাহলে হয়তো বেশি ভালো করে বুঝতে পারবে যে 1টা মিনিট বা 5টা মিনিটের ব্যবধানে এটা আজকের ডেটে জ্যোতিষশাস্ত্র নিয়ে প্রচুর লোক পড়াশোনা করেছে, এটা নিয়ে প্রচুর কন্ট্রাডিকশন আছে, সমস্ত কিছু আছে। শুধু এই জায়গাটা বলে রাখি, এটা কিন্তু 1টা মিনিটে অনেক ভাইটাল জায়গা, যেটা দোসা পিরিয়ডের ক্ষেত্রে আমরা দোসা পিরিয়ডটা চেঞ্জ হয়ে যাবে, ডিগ্রি মিনিটটা খানিকটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এবারে মেনলি কিন্তু লগ্নটা কিন্তু আপনার প্রায় 2 ঘন্টা 10-15 মিনিট পর্যন্ত একই লগ্নে থাকবে। তো যদি লাস্টের দিকে হয়, অর্থাৎ ট্রানজিট পিরিয়ডে যদি হয়, তাহলে হয়তো 1-2 মিনিট 5 মিনিটটা বহুত বড় ফ্যাক্টর হয়ে যায়, না হলে কিন্তু 5-7 মিনিটটা ফ্যাক্টর হয় না। কিন্তু দোসা পিরিয়ডের ক্ষেত্রে কিন্তু এটা বহুত বড় ফ্যাক্টর হয়ে যায়, প্লাস হচ্ছে ডিগ্রিটা গুলো চেঞ্জ হয়ে যায়। এবারে আধুনিক যুগে যখন অ্যাডভান্স জ্যোতিষে ক্যালকুলেশন করা হয়, হয়তো আমি আপনার ডিগ্রি ক্যালকুলেশন করে আমি দেখছিলাম আপনার এই রোগটা হবে, তো সেক্ষেত্রে কিন্তু ওই ডিগ্রি থেকে যদি একটু হেরফের হয়ে যায়, কিন্তু অন্য একটা রোগে ঢুকে যাবে। কিন্তু পুরনো জ্যোতিষ, যেটা আর কি সনাতন জ্যোতিষের প্রাচীনপন্থীরা যেভাবে লগ্ন কিংবা গ্রহ হিসাবে বিচার করতো, তাতে কিন্তু খুব একটা চেঞ্জ হয় না। যার জন্য আমরা বারবার বলে থাকি যে আধুনিক জ্যোতিষ ডিগ্রি মিনিট সেকেন্ডের খেলা খেলে। কোন গ্রহ কোন ভাবে কত ডিগ্রিতে রয়েছে, কত মিনিটে রয়েছে, কত সেকেন্ডে রয়েছে, জাস্ট 1 ডিগ্রি 2 মিনিট, এরকম এক একটা স্টেন্সে এক একটা রোগের স্তর চেঞ্জ হয়ে যায়। এই চেঞ্জগুলো খুব ভাইটাল চেঞ্জ। তো এই চেঞ্জগুলো যে যত বেশি পড়াশোনা করতে পারবে, এই ডিগ্রি মিনিটটা যে যত বেশি হিসাব নিকাশের মধ্যে নিয়ে আসতে পারবে, সে তত বেশি পারফেক্ট ক্যালকুলেশন করতে পারবে। তো এটা খুব বড় জায়গা। আজকের ডেটে অনেকে বলে থাকে, মহারাজজি আমরা তো 8 ঘন্টা পর একই লগ্ন হচ্ছে, তাহলে তো আমার তো সবটা একই থাকে। ঠিক কথা, সবটা একই থাকে, কিন্তু ডিগ্রি মিনিট সেকেন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানেই খেলা। আজকে জ্যোতিষ বলছে আপনি যদি ডিগ্রি মিনিট সেকেন্ডের হিসাব না বুঝেন, তাহলে কিন্তু আপনি জ্যোতিষের কোনোভাবেই সঠিকভাবে প্রেডিকশন করতে পারবেন না। আপনাকে একদম ভাবের সাথে সাথে, গ্রহের সাথে সাথে ডিগ্রি মিনিট হিসাবের খেলাটা বুঝতে হবে। যার জন্য অ্যাডভান্স জ্যোতিষ। এই যে অ্যাডভান্স জ্যোতিষে যেটা শেখানো হয়, টোটালি
কোন ভাবে কোন গ্রহ কত ডিগ্রি কত মিনিট কত সেকেন্ডে রয়েছে, তার অবস্থান অনুযায়ী সে কি ফল দেবে। তো এইটা যে জ্যোতিষ যত বেশি ক্যালকুলেশন করবে, সেই জ্যোতিষের পারফেকশন তত ভালো হবে। এই জায়গাটা মানুষকে বুঝতে হবে। ঠিক, সেই জায়গাটা তো অবশ্যই একদমই তাই। সেই জায়গা একটা সমস্যার জায়গা। সুতরাং আমার মনে হয় দর্শক বন্ধুদের দরকার এই সমস্যা থেকে যত তাড়াতাড়ি সম্ভব নিজেদেরকে বের করে আনা। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। যেটা নিয়ে আমরা ঠিক শুরু করেছিলাম, অর্থাৎ শুরুতে যেটা বলেছিলাম যে জ্যোতিষের আপনি কেন বসে এতক্ষণ ধরে টিভিটা এখনো দেখে যাচ্ছে। জ্যোতিষ সমাজের জীবনের প্রতিটা পদে পদে কাজে লাগে। কিভাবে কাজে লাগে? আপনি ধরুন আপনার বাড়িতে কোনো ছেলে কিংবা মেয়ে হলো, তার নামকরণ অনুষ্ঠান, কি নাম রাখবেন? তিথি নক্ষত্র অনুযায়ী সেই নামটা রাখা হয়। কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ জ্যোতিষের অঙ্গ। একটুখানি বড় হলো, হাতে খড়ি দেওয়া হবে। কবে হাতে খড়ি দেওয়া হবে? বিশেষ একটা দিন, তিথি নক্ষত্র অনুযায়ী সেটা সরস্বতী পুজোর দিন। জ্যোতিষেরই অঙ্গ। আপনার যদি এইভাবে দেখতে যান, জন্মলগ্ন থেকে মৃত্যু লগ্ন পর্যন্ত টোটালটাই কিন্তু জ্যোতিষকে ছাড়া চলবে না। তিথি নক্ষত্র দিন হিসাব করে সমস্ত পুজো আচার অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান পালন হয়। দুর্গা পুজো, গণেশ চতুর্থী, লক্ষ্মী পুজো, সমস্ত কিছু, এই যে পূর্ণিমা অমাবস্যা, সমস্ত কিছু এই যে জ্যোতিষের জায়গা। এবার দেখুন জ্যোতিষ কতগুলো ভাবে কাজ করে। এক একটা বার বেলা তিথি নক্ষত্র অনুযায়ী তো কাজ করছে, প্লাস হচ্ছে যে আপনার মানসিক জায়গাটা কিভাবে পরিবর্তন করতে পারে, এটা খুব বড় ভাইটাল জায়গা। একটা ক্লাসে 50 জন 60 জন ছেলে পড়াশোনা করছে, একই মাস্টার একই স্কুল। কারো বুদ্ধি ভালো হচ্ছে, কেউ ফেল করছে পরীক্ষায়। কেন হচ্ছে? যদি একই মাস্টার মশাই পড়ায়, একই স্কুলে একই ধরনের পড়াশোনা হয়, তাহলে কেউ সেটা নিতে পারছে, কেউ সেটা নিতে পারছে না। কারা পারছে না, কারা পারছে, এটা ভেবে দেখার বিষয়। বুধ যাদের স্ট্রং, চন্দ্র যাদের শুভ পজিশনে রয়েছে, তারা পড়াশোনাটা নিতে পারছে, অর্থাৎ তাদের আগ্রহটা বেশি। যাদের আগ্রহ কম তারা নিতে পারছে না, সেক্ষেত্রে তাদের রেজাল্ট খারাপ হচ্ছে। যাদের রেজাল্ট খারাপ হচ্ছে তারা কি ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকবে? আমার ভাগ্য খারাপ, রেজাল্ট খারাপ হলো, আমি বাড়িতে পড়াশোনা করছি কিন্তু মনে রাখতে পারছি না। কখনোই না। এগুলোকে রিকভারি করা খুব সম্ভব। আপনি কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যান, সাথে সাথে আপনার ছক দেখে যে গ্রহগুলো পাওয়ারফুল নয়, যে গ্রহগুলো আপনার স্মৃতিশক্তি বাড়াতে, মেধা শক্তি বাড়াতে বাধা প্রদান করছে, সেই গ্রহের প্রতিকার করে তাকে উন্নত করে, সেই জায়গাটাকে উন্নত করে দিলে কিন্তু পড়াশোনার জায়গাটা ডেভেলপমেন্ট করে যায়। এই যে ডেভেলপমেন্টের জায়গা, এখানে জ্যোতিষের প্রয়োজনীয়তা আছে। এর সাথে সাথে দেখুন বিবাহ, একটা ছেলে বা একটা মেয়ের মধ্যে বিবাহ হবে, বিবাহটা কেমন হবে, বিবাহ পরবর্তী লাইফটা তাদের কেমন যাবে, বিবাহ তো টিকবে কিনা, কবে বিবাহ দেবেন আপনি, তার জন্য আপনাকে গণক বিচার করতে হচ্ছে। এই যে 7টা চক্র, এই চক্রগুলোকে আগেকার দিনে মুনি ঋষিরা জাগ্রত করত। আপনি যদি এই 7টা চক্র জাগ্রত করতে পারেন, তাহলে আপনার কোন জ্যোতিষের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। কারণ আপনার সমস্ত জায়গাগুলো আপনি ডেভেলপমেন্ট হবে। যদি না করতে পারে, তাহলে যে চক্রগুলো আপনাকে সুফল দিচ্ছে না, হরমোন ক্ষরণের জায়গাটা বাধা দিচ্ছে, সেই জায়গাগুলোকে বিকল্পভাবে উন্নত করতে হবে। সেই জায়গাটাতেই আমরা কাজ করে থাকি। বিশেষ বিশেষ কালার,
এক এক ধরনের কালার এক একটা চক্রকে জাগ্রত করে, তাদের বিশেষ রাসায়নিক গঠন অনুযায়ী সেই হরমোনটাকে ক্ষরণ করার জন্য অনুরণিত করে। একটা মানুষের আত্মবিশ্বাস, দেখুন মানুষ সমাজে বিভিন্ন প্রকারের মানুষ রয়েছে, কেউ হতাশায় ভুগছে, কেউ চরমনে স্বভাবে। আপনি যদি কর্মক্ষেত্রগুলোর দিকে লক্ষ্য রাখেন, অফিসের দিকে দেখবেন কোনো অফিসে কেউ খুব ছটপটে দুরন্ত, কাজ টেবিলে ফাইলে কোনো পড়ে থাকবে না, ফাইল সাথে সাথে কাজ করে নেবে, কারোর আবার টেবিলের পাহাড় জমতে শুরু করে দেয়। অর্থাৎ যে চটপটে মানুষ, তার আত্মবিশ্বাস, মনোবল, কর্মক্ষমতা সমস্ত কিছু রয়েছে, যার নেই তার উন্নতি কি করে হবে? যার নেই কি বসের নজরেতে সেই পড়বে যে যত বেশি কাজ করবে তার উন্নতিটা হয়ে যাবে, কিন্তু যে করতে পারছে না তার মনোবলটাকে বাড়াতে হবে, আত্মবিশ্বাস, মনোবল, কর্মচাঞ্চলতা, এটাকে যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে সেই মানুষটা কিন্তু আবার কর্মের জায়গাটাতে ফিরে যেতে পারবে, আত্মবিশ্বাস নিয়ে মনোবল নিয়ে কাজগুলো করে যেতে পারবে। এই জায়গাটাতে আমরা কাজ করে থাকি, আর এই জায়গাটা যত বেশি উন্নত করে দেওয়া যাবে একটা মানুষ, সে সাফল্যের ততটা উচ্চ লেভেলে পৌঁছে যাবে। এছাড়া যে জায়গাগুলো বলছিলাম যে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা, শুধুমাত্র কর্মক্ষেত্র ক্যারিয়ার সমস্যা নিয়ে তো প্রচুর মানুষ ভুগছে, এক একটা মানুষ 100 রকম সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, কিন্তু সত্যি কি 100টা সমস্যা থাকে? কোনো মানুষের 100টা সমস্যা থাকে না, সমস্যা থাকে 2 কি 3টে, সেগুলোকে বাড়িয়ে আরো বিভিন্ন সমস্যা নিজেরাই তৈরি করে নিয়ে আসে। তাহলে মূল সমস্যাকে যদি আমরা জাজমেন্ট করতে পারি, সেই সমস্যাকে যদি সমাধান করে দেওয়া যায়, সেই মানুষটাকে সুস্থ সুন্দর ভাবে বেঁচে থাকার মতন তৈরি করে দেওয়া যায়। এই বললাম, বাস্তু থেকে আরম্ভ করে আপনার যে সমস্ত যোগ রয়েছে, কালসর্প যোগ, গ্রহণ যোগ, বিষ যোগ, কেমদ্রব যোগ, মাঙ্গলিক যোগ, এই যোগগুলোকে যদি কাটিয়ে দেওয়া যায়, প্লাস আপনার আত্মবিশ্বাস, সব থেকে বড় কথা, আমি এই জায়গাটা অনেকবার ইউজ করলাম, আত্মবিশ্বাসের জায়গাটাকে যদি বাড়িয়ে দেওয়া যায়, আপনার সমস্ত জায়গা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যাই থাকবে না। আমাদের ভারতবর্ষ 100 কোটির বেশি মানুষের দেশ, কতগুলো মানুষ পর্যাপ্ত পরিমাণে রোজগার করতে পারে? যদি ইকোনমিক্স নিয়ে একটুখানি পড়াশোনা থাকে আপনাদের আইডিয়া আছে, কিন্তু আপনি দেখুন এর মধ্যে 40% মানুষ সুখে শান্তিতে বাস করে, 60% মানুষ কিন্তু সুখে শান্তিতে বাস করে না। অনেকে এক বেলা খেয়েও সুখ শান্তিতে বাস করে, অনেকে 100 কোটি টাকা নিয়েও সুখ শান্তিতে বাস করতে পারে না। তাহলে আপনার মনের প্রকারভেদটা কোথায় রয়েছে, এই জায়গাটা জানতে হবে। আমরা মানসিক কষ্টটা কোথা থেকে আসছে? উচ্চাকাঙ্ক্ষা, চাহিদা, আপনার চাহিদা পূরণ হচ্ছে না? আপনাদের চাহিদার লেভেলটা কোথায়? আপনার লক্ষ্যটা কি? অনেক মানুষ নিজের জীবনে কোনো গোল সেটিং নেই, অর্থাৎ আপনার জীবনের কোনো যদি লক্ষ্য না স্থির থাকে, আপনি কখনোই উচ্চ লেভেলে পৌঁছাতে পারবেন না। আমরা কি করি? আমরা একটা মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়াই, তাকে স্বপ্ন দেখাতে শুরু করি, তার জায়গাটাতে পৌঁছানোর জন্য সাহায্য করে থাকি। আমরা সাহায্য করি না, সাহায্য সেই মানুষটা নিজে করে। আমরা শুধু তাকে তার উন্নত হওয়ার জায়গাটাকে দেখিয়ে দিই, সেই মানুষটা উন্নত হবে কি হবে না তার নিজের উপরে নির্ভর করবে। এটা কেমন? সেই মানুষটা যদি চায়, তার ইচ্ছা শক্তি যদি জাগ্রত হয়, তাহলে সেই মানুষটা কিন্তু সাফল্যের চরম শিখরে পৌঁছে যাবে। আর যদি কোনো মানুষ না চায় নিজেকে উন্নত করতে, পাথরের উপরে শুয়ে রাখলেও তাকে উন্নত করা যাবে না। একটা মানুষের, এই যে বললাম হরমোন ক্ষরণের জায়গা, বিশেষ একটা কালার, বিশেষ একটা স্টোন আপনার হরমোন ক্ষরণের জায়গাটা তৈরি করে দেবে। এই জায়গাটাকে নিয়ে আপনি যদি নিজের ইচ্ছা শক্তিটাকে জানাতে পারেন, নিজের আত্মশক্তি, আত্মমনোবল বৃদ্ধি করতে পারেন, আপনি সাফল্যটাকে হাতের কাছে পাবেন। যার জন্য আমরা বলতাম যে লক্ষ্য স্থির করুন, ছোট ছোট গোল সেটিং করুন, আপনার সাফল্যের স্বর্ণ শিখরটা আপনার হাতে। আরো যে সমস্ত জায়গাগুলো রয়েছে, একটা
ছেলে কিংবা মেয়ে দেখতে সুন্দর, পড়াশোনা রয়েছে, এডুকেশন রয়েছে, বিয়ের জায়গায় গিয়ে আটকে যাচ্ছে, কেন যাচ্ছে? কিংবা একজন কাজ করছে কিন্তু প্রমোশন পাচ্ছে না, ক্যারিয়ারের জায়গাটা উন্নত করতে পারছে না। একজন মানুষ ব্যবসা করছে, সারা দিন রাত পরিশ্রম করছে ব্যবসার উন্নতির জন্য, কিন্তু কোনোভাবেই ব্যবসাকে দাঁড় করাতে পারছে না। যখনই ব্যবসা একটু উচ্চ লেভেলে যায় আবার নিচে লেভেলে চলে আসে। এগুলো কেন হয়? এগুলো যদি খুব ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখা যায় যে সেই মানুষটার পড়াশোনার কোথাও ল্যাপ রয়েছে। এই ল্যাপটা কি সেটা খুঁজে বের করতে হবে, হয় তাকে নিজেকে খুঁজে বের করতে হবে, না হলে কোনো জ্যোতিষ বন্ধুর কাছে পরামর্শ নিলে সেই জ্যোতিষ বন্ধু বলে দিতে পারবে যে কোন গ্রহের প্রভাবের জন্য এটা হচ্ছে। সেই গ্রহটাকে যদি ডেভেলপমেন্ট করে দেওয়া যায় তাহলে তার ব্যবসার জায়গাটা আবার উপর দিকে উঠতে শুরু করে। যে মানুষটা এক জায়গায় দাঁড়িয়ে গেছিল সেই মানুষটা আবার চলতে শুরু করে, অর্থাৎ উন্নতির রাস্তাটা আবার খুলে যায়। শুধুমাত্র এই জায়গাগুলো নিয়ে জ্যোতিষ কাজ করে। একটা মানুষকে তার জায়গাটাকে পাওয়ার ক্ষেত্রে, সাফল্যের ক্ষেত্রে, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পিছন থেকে শুধুমাত্র একটা ধাক্কা দেওয়ার কাজ, এইটুকু শুধুমাত্র জ্যোতিষ করে দেয়। এটাই সমাজের মানুষের কাছে খুব বড় জায়গা। একটা মানুষকে যদি তার সুন্দর, সুস্থ, সম্পূর্ণ জীবনযাপনের জায়গায় পৌঁছে দেওয়া যায়, এটাই একটা জ্যোতিষের কাছে সব থেকে বড় পাওয়া, সব থেকে বড় তার সাফল্য। আমরা শুধুমাত্র এইটুকুনি জায়গায় কাজ করে থাকি। তো এইটুকু আলোচনা থেকে দর্শক বন্ধুরা বেশ কিছু জায়গা ক্লিয়ার করে ফেলেছেন যে একটা মানুষের জীবনে জ্যোতিষ কোন কোন জায়গা কাজে লাগে, কিভাবে কাজে লাগে। এটা যদি বুঝতে পারেন তাহলে মনে হয় আজকে আমার যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা সার্থক বলে আমরা মনে করব। মহারাজের কাছ থেকে যা যা এতক্ষণ আমরা এবং আমাদের দর্শক বন্ধুরা শুনলেন, হয়তো জ্যোতিষ সম্বন্ধে কিছুটা ধ্যান ধারণা আমাদের দর্শক বন্ধুদের হয়ে গেল। সঙ্গে সঙ্গে যারা হয়তো জ্যোতিষটাকে কিছুটা এড়িয়ে চলছেন, আমার মনে হয় তাদের কোনো একটা জায়গায় গিয়ে জ্যোতিষ বিষয়টার ওপর একটু হলেও একটা আগ্রহ থেকেই গেল। আর আমার মনে হয় যদি সেটা হয়েই থাকে তাহলে তারা যদি সেই সমস্যাগুলো ফেস করছেন এখনো পর্যন্ত, যাতে দূর ভবিষ্যতে গিয়ে আপনাদেরকে সেই সমস্যাগুলো বড় আকারে জর্জরিত না করতে পারে, তার জন্য কিন্তু তার প্রতিকার দরকার। এবং সেই প্রতিকারটা আপনারা কিন্তু একমাত্র করাতে পারবেন আপনাদের মনে যদি বিশ্বাস থাকে তাহলে। এবং বিশ্বাস নিয়ে আপনারা যে কোনো জ্যোতিষ বন্ধুর কাছে পরামর্শ নিন। আপনাদের যদি জন্মকুষ্ঠি বানানো থাকে তাহলে তো ভালো, তাছাড়া তো মহারাজজি রয়েছেন আপনাদের জন্ম সময়, জন্ম তারিখ অনুযায়ী। সেটা যদি আপনাদের নাও জানা থাকে সেটাও কিন্তু মহারাজজি পারেন নিজস্ব দক্ষতা দিয়ে, সেটাও আপনাদেরকে সাহায্য করে দেবেন অবশ্যই। কিন্তু তার আগে যেটা থাকতে হবে, জ্যোতিষ নিয়ে তো আমরা পুরো অনুষ্ঠানটা করলাম এতক্ষণ ধরে, বা আপনারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান দেখে থাকেন জ্যোতিষ সম্বন্ধীয়, কিন্তু শুধু অনুষ্ঠান দেখলে হবে না। জ্যোতিষের প্রতি প্রথম অনুষ্ঠানটার প্রতি দেখতে গেলে আপনার কিন্তু বিশ্বাসটা মনে আসতে হবে। সব থেকে বড় কথা যেটা হচ্ছে জ্যোতিষের প্রতি আপনার আগ্রহের যে জায়গাটা, সেই জায়গাটা মন থেকে আপনার যদি জ্যোতিষের প্রতি আগ্রহী থাকে, জ্যোতিষ শাস্ত্রের প্রতি, তাহলে কিন্তু আপনারা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। এই যে একটা মানুষ, কেউ দেখবেন ইতিহাস নিয়ে বেশি পড়াশোনা করে, কেউ ভূগোল নিয়ে, কেউ অঙ্ক নিয়ে, কেউ ইংরাজি নিয়ে। কেন বলুন তো? কারণ সেই বিষয়টা তার ভালো লাগে, আগ্রহটা তার বেশি, যার জন্য সে সেই বিষয়টা নিয়ে বেশি চর্চা করতে পছন্দ করে। তো এই জায়গাগুলোকে যদি আপনারা যদি জ্যোতিষ সম্পর্কে বিন্দুমাত্র আগ্রহ থাকে, দেখবেন যে আপনি হয়তো বাজারে গিয়ে দুটো জ্যোতিষের বই কিনে ফেললেন, পড়াশোনা করতে শুরু করলেন, আরো আগ্রহ বেড়ে যাবে। একদিন হয়তো দেখবেন আমার জায়গায় চলে এসেছেন আপনি নিজে জ্যোতিষ। এই যে আগ্রহের জায়গাটা না, এই আগ্রহের জায়গাটাকে যদি আপনারা উন্নত করতে পারেন, অর্থাৎ আগ্রহ থেকে চর্চা, চর্চা থেকে অনুশীলন, এই টোটাল জায়গাটাকে যদি আপনি সঠিকভাবে নিয়ে যেতে পারেন এগিয়ে, তাহলে আমার জায়গায় পৌঁছানো কোনো কঠিন কাজ নেই। আমরাও তো একদিন সাধারণ মানুষই ছিলাম, তো সেই জায়গায় আজকে এখানে উঠে এসেছি, আপনারাও পারেন। আমি একটু আগে একটা কথা বললাম, চেষ্টা, শুধুমাত্র চেষ্টা। আপনার আত্মবিশ্বাস, মনোবল আর যদি চেষ্টা থাকে তাহলে অতি অবস্থায় আপনারাও পারেন। প্রত্যেকটা মানুষ পারে তার নিজের জায়গাতে উন্নত করতে। কোনো মানুষই বোকা, বুদ্ধিহীন নয়।
আমি বলছি না, এটা বিজ্ঞান বলছে। পারিপার্শ্বিক চাপ, পরিস্থিতি ফলে এই জায়গাটা তৈরি হয়। আবার এই জায়গাটা থেকে বেরিয়ে আসা সম্ভব। আপনি বলুন তো, আজকে ধীরুভাই আম্বানির গল্প শুনেছেন? আব্রাহাম লিঙ্কনের গল্প শুনেছেন? যে লোকটা 14 বছর পর্যন্ত পড়াশোনার জায়গাতেই যায়নি, যে লোকটা কতবার যে ভোটে দাঁড়িয়ে হেরেছে তার কোনো অন্ত নেই, কিন্তু শেষ বয়সে এসে একটা মহান রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছে। শুধুমাত্র চেষ্টাটা ছিল, বারবার পরাজিত হয়েছে, আবার লড়াই করে, এটার নামে আত্মবিশ্বাস। এই জায়গাটা যদি কারোর থেকে থাকে, সে সাফল্যের সম্মুখীন পারবে। এটা আমাদের বিশ্বাস। ঠিক। আর আমার মনে হয় দর্শক বন্ধুরা, যদি আপনারা চান সরাসরি এসে সরাসরি যোগাযোগ করে মহারাজের সামনাসামনি বসে আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন, তাহলে মনে হয় অনেকটা জায়গা আপনাদের ক্লিয়ার হবে। আর আগামী দিনগুলো আপনাদের বিভিন্ন সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। আমি বলে দিচ্ছি, মহারাজের সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে কিভাবে যোগাযোগ করবেন। অবশ্যই বুকিং নাম্বারে তো ফোন করবেনই। তাছাড়া মহারাজি কোথায় কোথায় থাকতেন আমি বলে দিচ্ছি। সোমবার মহারাজি থাকতেন বাঁকুড়া শুভম লজ, গোবিন্দনগর বাস স্ট্যান্ড। মঙ্গলবার দুর্গাপুর বাস স্ট্যান্ড। বুধবার বেনাচিতি ভাগ্যোদয় জ্যোতিষ কার্যালয়। বৃহস্পতিবার উখরা স্কুল রোড। শুক্রবার এনটিপিএস দুর্লভপুর মোড়, বাঁকুড়া। এবং রবিবার থাকতেন বেনাচিতি ভাগ্যোদয় জ্যোতিষ কার্যালয়। এছাড়া শনিবার অর্থাৎ প্রত্যেক মাসের প্রথম শনিবার মহারাজজি থাকেন আসানসোল, দ্বিতীয় শনিবার বর্ধমান, তৃতীয় শনিবার পুরুলিয়া এবং চতুর্থ শনিবার শিউরিতে। তাছাড়া কলকাতা এবং পশ্চিমবঙ্গের আরো কিছু জায়গা রয়েছে যেখানে আপনারা মহারাজজিকে পাবেন, কিন্তু তার জন্য কিন্তু বুকিং নাম্বারে ফোন করে আপনাদেরকে ডিটেলসটা জানতে হবে। বুকিং নাম্বার আমি বলে দিচ্ছি 9474454837, 8436401042। এই দুটো নাম্বারে আপনারা ফোন করে নিন, সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আপনাদের যা জিজ্ঞাসা আপনারা এই ফোন করে যোগাযোগ করলে আমার মনে হয় সব থেকে বেশি ভালো হবে। কারণ আমরা এই অনুষ্ঠানে বসে মানে পর্দার এপারে বসে যতটা সম্ভব একটা সীমিত সময়ের মধ্যে আলোচনা করি, তো তাই মানে জ্যোতিষ বিষয়টা একটা অনেক বড় জায়গা, অনেক বড় একটা বিষয়। সুতরাং এটাকে একটা সীমিত সময়ের অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু আমরা বিচার করতে পারি না, বিশ্লেষণ করতে পারি না। আপনাদের মনের মধ্যে এমনও অনেক কিছু প্রশ্ন হয়তো আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এখনো রয়ে গেল, যেগুলো আমরা হয়তো আজকেই আমরা ক্লিয়ার করতে পারলাম না, বা মহারাজের কাছ থেকে আরো কিছু জানতে পারলাম। হয়তো আমাদের সত্যিকারে তাই আমাদের খুব সীমিত সময়ের মধ্যে এই অনুষ্ঠানটা করতে হয়, যার জন্য সমস্ত বিষয়ে আলোচনা এখানে সম্ভব হয় না। একই তো ভাস্ট সাবজেক্ট, সমুদ্রের অভাব, এর কোনো তল নেই। তো এখান থেকে জাস্ট এক একটা বিষয় নিয়ে যদি আলোচনা করি, 5 থেকে 7 দিন পরে এক একটা বিষয় নিয়ে আলোচনা করতে লাগবে। আপনি ধরুন যে কোনো সমস্যা, কেরিয়ারের জায়গা কোন হাউস থেকে কেরিয়ারটা তৈরি হবে, সেই হাউসে কেরিয়ার গুলো কোথায় শুভ গ্রহ রয়েছে, আপনার কেরিয়ারে পরবর্তী লাইফে সাকসেস হবে কি না, আপনার চাকরি করলে ভালো হবে না ব্যবসা করলে ভালো হবে, আপনার কোন জায়গাটাতে বুৎপত্তি বেশি রয়েছে, অর্থাৎ কোন জায়গায় আপনার উন্নতির জায়গাটা বেশি হবে, আপনার কর্মক্ষেত্রে ঝামেলা রয়েছে কিনা, ঝামেলা এলে কখন ঝামেলা আসবে, সেটাকে কিভাবে প্রতিকার করবেন, সমস্ত কিছু ডিটেলস বিশ্লেষণ করা যায়। প্রেমের বাধা ব্যর্থতা বা বিবাহ পরবর্তী জীবনটা কেমন যাবে, এই সমস্ত কিছুটাই একটা আলোচনার বিষয়ের মধ্যে পড়ে, জ্যোতিষ বিষয় এর মধ্যে পড়ে। কিন্তু এই বিবাহ বা প্রেম এই ধরনের যে বিষয়গুলো বা যে সমস্যাগুলো দর্শক বন্ধুদের মধ্যে রয়েছে, এই ধরনের কিছু সমস্যা থাকে যেগুলো হয়তো টিভির পর্দায় বসে সবসময় বলাটা ঠিক নয় বা বলা যায় না। সুতরাং এই ধরনের সমস্যা যদি থেকে থাকে, আমার মনে হয় আপনারা যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো আপনাদের বিশ্বস্ত কোনো অ্যাস্ট্রোনমিস্টের কাছে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তাছাড়া মহারাজজি তো রয়েছেন, আমার মনে হয় দর্শক বন্ধুদের অনেক দর্শক বন্ধুদের উপকার পেয়েছেন মহারাজজির কাছে এসে, আমরা জানি সেগুলো। এবং এখনো পর্যন্ত যা যা সমস্যার কথা মহারাজজি দর্শক বন্ধুদের কাছে তুলে ধরেছেন, এমনটা হয়নি যে কোনো জায়গায় মহারাজজি ভুল প্রমাণিত হয়েছেন। সব দর্শক বন্ধুরাই জানেন যে কতটা কি ঠিকঠাক মহারাজজির কাছ থেকে ওনারা প্রতিক্রিয়া পান। সুতরাং আমার মনে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি সামনাসামনি বসে মহারাজজির সঙ্গে আপনাদের সমস্যার কথাটা খুব ক্লিয়ারলি তুলে ধরতে পারেন,
তাহলে সেই জায়গায় আপনাদের সমস্যাটা কিন্তু খুব দ্রুতই নির্মূল করা সম্ভব হবে। আর তার সঙ্গে আরো একটা বিষয়, সেটা হচ্ছে প্রেডিকশন তো মহারাজজি করবেনই, আর তার সঙ্গে এই যে বিভিন্ন স্টোন যেগুলো রেমেডি হিসেবে দেওয়া হয়, সেগুলো যে ঠিকঠাক কতটা ঠিকঠাক আপনাদের জন্য দরকার এবং কোনটা করলে আপনাদের ঠিক হবে, সেগুলো কিন্তু মহারাজজি খুব ভালোভাবে আপনাদেরকে বলে দিতে পারবেন। সেজন্য টিভির পর্দায় বসে আপনারা কোনোদিনই সমস্ত ব্যাপারটা বুঝে নিতে পারবেন না। তার জন্য মহারাজজির কাছে সরাসরি আপনাদেরকে আসতে হবে, সামনাসামনি বসে মহারাজের সঙ্গে কথা বলে তবে কিন্তু এটার পুরো সমস্যার যে মূল, সেই জায়গায় আপনারাও পৌঁছাতে পারবেন এবং সেখান থেকে কিভাবে সমস্যাটাকে নির্মূল করা যাবে সেটাও আপনারা জানতে পারবেন। আর তার জন্য আরো একবার জানিয়ে রাখি মহারাজজিকে আপনারা কোথায় কোথায় পেয়ে যাবেন। ফোন নাম্বার, বুকিং নাম্বারটা আমি আগেই বলে দিচ্ছি, 9474454837 8436401042। মহারাজজি সোমবার থাকছেন বাঁকুড়া শুভম লজ, গোবিন্দনগর বাস স্ট্যান্ড। মঙ্গলবার মহারাজজিকে আপনারা পেয়ে যাবেন দুর্গাপুর বাস স্ট্যান্ডে। বুধবার পেনাচিতি ভাগ্যোদয় জ্যোতিষ কার্যালয় দুর্গাপুর। বৃহস্পতিবার উখড়া স্কুল রোড। শুক্রবার এমটিপিএস বাঁকুড়া দুর্লভপুর মোড়। রবিবার পেনাচিতি ভাগ্যোদয় জ্যোতিষ কার্যালয়। এবং প্রত্যেক মাসের প্রথম শনিবার মহারাজজিকে আপনারা পাবেন আসানসোলে, দ্বিতীয় শনিবার বর্ধমান, তৃতীয় শনিবার পুরুলিয়া এবং চতুর্থ শনিবার সিউড়িতে। এছাড়া কলকাতা এবং পশ্চিমবঙ্গের আরো কিছু জায়গায় রয়েছে, যেটা আমি একটু আগেই বললাম, সেখানেও আপনারা পেয়ে যাবেন। যে দর্শক বন্ধুরা যে প্রান্তে বসে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন, আপনারা যদি চান যোগাযোগ করতে মহারাজজির সঙ্গে, তাহলে কিন্তু শুধুমাত্র বুকিং নাম্বারে ফোন করে নিন। কিভাবে যোগাযোগ করবেন, আপনাদের সমস্যা কিভাবে সমাধান করবেন, পুরোটাই কিন্তু আপনাদের উপর নির্ভর করছে। আর মহারাজজি শুধুমাত্র পারেন আপনাদেরকে সঠিক পথটা বেছে দিতে। সেই পথে আপনারা কতদূর চলবেন, কিভাবে চলবেন, সেটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে আপনাদের উপর। আর মহারাজজিকে আমাদের অনুষ্ঠান হয়তো আর বেশি সময় নেই, আমরা অনুষ্ঠান শেষের আগে ঠিক মহারাজজির কাছ থেকে আরো কিছু তথ্য জানতে চাইবো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, যদি সেই ধরনের কিছু টোটকা বলা যায় যেটা মহারাজজি দিয়েই থাকেন, সেই কিছু টোটকা আমি চাইবো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে মহারাজজি একটু বলে। হ্যাঁ, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের মুখে, যেতে যেতে কয়েকটা কথা বলে যায়। আমাদের যে আজকের এই অনুষ্ঠানটা শুধুমাত্র আপনাদের জন্য। প্রাচীন ভারতের যে জ্যোতিষ শাস্ত্রটা, তার যে মূল লক্ষ্য ছিল সমাজের যে মানুষ তাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে বাঁচিয়ে রাখা, অর্থাৎ তাদের যে জায়গাগুলো ল্যাক করছে সেই জায়গাগুলোকে উন্নত করে দেওয়া। আমরাও কিন্তু আজকের দিনে তাই করে থাকি। একটা মানুষকে যদি সুন্দর সুস্থভাবে বাঁচার রাস্তাটা তৈরি করে দিতে পারে, এর থেকে বড় পাওয়া আর কিছু হয় না। একটা মানুষের জীবনকে উন্নত করা যায়, এটা সায়েন্স বলছে, দর্শন বলছে, সমস্ত জায়গা বলছে, শুধুমাত্র মেডিটেশন করে। তাহলে আমরা যদি এই সমাজের মানুষজনদেরকে উন্নত করে তাদেরকে সুন্দর সুস্থভাবে বাঁচার পরিবেশটা, বাঁচার রাস্তাটা তৈরি করে দিই, সেটা আমার মনে হয় আমাদের কাছে, সমস্ত জ্যোতিষ স্কুলের কাছে সব থেকে বড় পাওনা। দর্শক বন্ধুরা, এতক্ষণ ধরে অনুষ্ঠানের এইটা হলো সারমর্ম। আমরা চাইব এই সমাজে, এই পৃথিবী, প্রত্যেকটা মানুষ সুস্থভাবে সুন্দরভাবে আনন্দের সঙ্গে বেঁচে থাকে। আর এই বেঁচে থাকা আশা নিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ দর্শক বন্ধু, নমস্কার। বাস্তু সমস্যা, বিদ্যায় বাধা, বিবাহে বাধা, শত্রু দমন ইত্যাদি একগুচ্ছ সমস্যার সঠিক প্রতিবিধান দিতে এবং শুধুমাত্র আপনার ভাগ্য দিশারি হিসাবে জ্যোতিষ মহামহোপাধ্যায় এবং গোল্ড মেডেলিস্ট শ্রী অসীমানন্দ মহারাজ থাকবেন আপনাদেরই মাঝে। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন।